আওয়ামী সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ, ফেঁসে যাচ্ছে 50 পুলিশ অফিসার। কোটা বিরোধী আন্দোলনে গণহত্যার শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবং সর্বশেষ জানাবো, পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে, বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য, নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধান ভোটে শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা আওয়ামী লীগ সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল। একে একে এবার আমরা দেখে নিই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপালী পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে 1 যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায়। ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পায় 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দায় বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের উপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই স্যাংশন আসুক ভয় পায় না। সম্প্রতি এই ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন। জানা গিয়েছে, তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনে জঙ্গি হামলা নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হোলি আর্টিজনের ঘটনাতে মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলবও করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় 5ম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস.এম. রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়াতে জন্ম নেয়া আর এক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয়। রেলে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে আছেন আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। এই বনজের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নূরে আলম মিনাকে। তাছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে। পুলিশে ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতার আশ্রয় নেয়। 2013 সালে এই বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকার সংবাদের শিরোনামে করেছিল।
মেধা কোটা শেষে গোপালগঞ্জ। অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বাড়তি সুবিধা দিতে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয়। আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দালাল গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জকরণ করে ফেলে এই সরকার। গত ১.৫ শতকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকে বলছেন পুলিশ হয়ে গেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলা নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিসন্ধানে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। বস্তায় ভরে সে চাঁদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন। যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি। প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা। এই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো। হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত থেকে হয়ে আসত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টার মাইন্ড হয়ে পড়েন তিনি। পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে সব করতেন অনেকেই। দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটিও করার সুযোগ ছিল না। এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুন রশিদ। তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তার অপকর্মের আরও 2 সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তার অপকর্ম করে যে অর্থ হাতিয়ে নিতেন সেটির ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে। এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরও জোরে সোরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা। সব দেখে শুনে পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এ নিয়ে মুখ খোলার উপায় ছিল না। এখন সরকার পরিবর্তন হওয়ায় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্মি হয়ে পড়েছিল। দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবথেকে বেশি দায় যার, তার নাম আসাদুজ্জামান খান কামাল। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধানে বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা এলাকা চাঁদাবাজি, টেন্ডারবাজি, পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এইসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কাউরান বাজার থেকেই প্রতিদিন প্রায় 13 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, মাদক এবং আবাসিক হোটেল থেকে উঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর আহসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিবিআই প্রধান মনোজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরও এক ছাত্রীর ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। তাছাড়াও 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজর শেরেবাংলা নগর এলাকায় এক ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগ অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে।
লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অংশের ক্ষুদ্রাংশ দিয়ে শত কোটি টাকা মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি,